শেষ 10 মিনিটে বাংলাদেশ ভয়ঙ্কর চাপে ছিল এবং সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে সমিত সোম সবচেয়ে ভাইটাল রোলটা প্লে করেছেন। সমিত সোমের খেলাটা আজকে হয়তো বা অনেকের চোখেই ধরা পড়েনি, কিন্তু সমিত সোম এত অসাধারণ খেলেছেন এই ম্যাচে, বলার ভাষা নাই। বিশেষ করে মানে তার বল রিকভারি, অ্যাটাক এবং মানে জোর করে কিছু আছে না যে জোর করে আদায় করে নেব, সমিত সোম কিছু কিছু বল জোর করে আদায় করে নিছে, জোর করে কেড়ে নিছে, যেগুলো আসলে খুব বেশি দরকার ছিল। এবং সেই জায়গা থেকে সমিত সোম আসলে বলছিলেন যে আগের দিন সুমিত সোমরা আসলে কাউকে ব্লেম দিয়ে কথা বলে না, হামজা বা সুমিত এরা কাউকে ব্লেম দিয়ে কথা বলে না। সুমিত বলছিল যে আমরা এখনো একটা জিনিস শিখতে পারতেছি না যে কিভাবে আমরা ম্যাচের টাইম মানে ম্যাচের শেষ দিকে যখন এগিয়ে থাকবো তখন সময়গুলো একটু নষ্ট করতে হবে, কিভাবে টাইম কিল করবো এটা আমরা শিখতে পারছি না। তো আজকের ম্যাচেও তার কিছু কিছু আভাস আমরা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে প্লেয়াররা পড়ে থেকে, এগুলো আসলে ট্রিক্স সেগুলো আসলে হচ্ছে ওয়ার্ল্ড কাপে আমরা দেখি, চ্যাম্পিয়ন্স লিগেও দেখি, বড় বড় টুর্নামেন্টে দেখি। হ্যাঁ দেখি যে দেখো যে নেইমার পড়ে গড়াগড়ি খাচ্ছে, অবশ্যই ইনজুরিতে পড়ে, কিন্তু মাঝে মধ্যে এটা করতে হয়। এবং ফুটবলে অনেকে হয়তো বা জানে না এটা স্কিল, স্কিলটা হচ্ছে আপনি যদি আঘাত পেয়ে অভিনয় করে জিততে পারেন, এটা একটা স্কিল। এবং এই স্কিলের নাম হচ্ছে গেমসম্যানশিপ। নামের সাথে যদিও একটু সাংঘর্ষিক মনে হয়, কিন্তু এই স্কিলটার নামই হচ্ছে গেমসম্যানশিপ। ধরেন যে আপনি যাচ্ছেন, আপনার মুখে হাত লেগেছে, প্রতিপক্ষের কোনো প্লেয়ারের টাচ লেগেছে, আপনি পড়ে যাবেন, মানে এতটা ব্যথা লাগে, এতটা ব্যথা লাগে, কিন্তু এই অভিনয় করে যদি আপনি সফল হয়ে আসতে পারেন, আপনি গেমসম্যানশিপের স্কিল ব্যবহার করে আপনি ওই সময় আসলে জয়ী। এবং আজকের ম্যাচে হামজা চৌধুরী এবং সমিত সোমের কথা বলছেন, সোহেল রানা সিনিয়র তিনি ক্যাপ্টেন ছিলেন, তার কথা বলছিলেন। তারিক কাজী ইনজুর্ড হয়ে তিনি উঠে গেছেন। তারিক কাজী বাংলাদেশের জন্য যতটুকু মাঠে ছিলেন, তার খেলাটা কেমন দেখেছেন? তারিক কাজী ভালো ছিল, চেষ্টা করেছে, এবং যেহেতু ইনজুরিতে পড়েছে, নিশ্চয়ই দলের জন্য করতে গিয়ে ইনজুরিতে পড়েছে, এবং তার জায়গায় শাকিল আহাদ তপু মাঠে নেমেছে, সেও ভালো করেছে, বেশ কিছু ভালো। আমরা তপু বর্মনের কয়েকটা ভালো রিকভারি সেভ দেখেছি, ইভেন তপু বর্মন লাস্টের দিকে একটা আক্রমণও করেছিল, গোলও হতে পারতো। তো আজকে সবাই ভালো করেছে, চেষ্টা করেছে। জায়ান আহমেদের খেলা দেখছিলাম, জায়ানের আসলে আমরা আক্রমণটা দেখি প্রতি ম্যাচে, বা প্রথম ম্যাচেও দেখেছি। আজকে জায়ান ডিফেন্ডিংও ভালো করেছে। জায়ানকে দেখেছিলাম ওদের রাইট উইঙ্গার ইন্ডিয়ান, সে ঢোকার চেষ্টা করছিল জায়ানকে দিয়ে, জায়ান কোনো মানে কি বলে প্রেসও করে নাই, মুভও করে নাই, শেষ কুল ছিল, এবং শেষ পর্যন্ত আসলে জায়ানের ওইখান থেকে মুভ করতে বাধ্য হয়েছে, মানে ওইখানকে জায়ানকে স্কিপ করে যেতে হয়েছে, এবং বলটা বাংলাদেশ উইন করতে পারছে শেষ পর্যন্ত। তো এই সিচুয়েশনগুলো আসলে আপনাকে জয়ের ক্ষেত্রে অবদান রাখবে। আপনি বলছিলেন যে সমিত সোম ম্যাচের আগে বলেছেন যে কিছু কিছু জিনিস আমাদের টিম হিসেবে আমরা এখনো শিখতে পারিনি। তো সেই বার্তাটা আমার মনে হয় যে প্লেয়াররাও পেয়েছেন আজকে শেষ 10 মিনিট যেভাবে খেলেছেন, এবং বাংলাদেশ গত কয়েকটা ম্যাচ যেভাবে হেরেছে, গত কয়েকটা ম্যাচ, হ্যাঁ সেটাই আসলে এইগুলো পেয়ার করতে পারলে আমাদের মানে আরো দুই একটা জয় হয়তো আমরা পেতাম, বা দুই একটা ড্র আমরা পেতাম। তবে শেখার তো আসলে শেষ নেই, টিম শিখছে, এটা সত্য কথা। হামজা সুমিত্রা এই যে 5 ম্যাচ 4 ম্যাচ বেশি না, কিন্তু ফুটবলে খুবই কম। ক্লাব ফুটবলে আপনি বছরে মানে এক বছরে অনেক ম্যাচ খেলেন, সেখান থেকে এই কয়েকটা ম্যাচ কিছুই না। এবং ন্যাশনাল টিমে আপনি লং টাইম ধরে যদি খেলতে পারেন একসাথে, তখন সার্ভিসগুলো পাওয়া যায় ভালো, সবার টিম বন্ডিংটা হয়, একে অন্যের হয়ে যায়, ভাষা বোঝে, একে অন্যের প্রতি বিশ্বাস জন্ম নেয়, তখন আসলে খেলার ধরনটা ভালো হয়। ক্যাসপার হক কবে যোগ দিতে পারে বাংলাদেশ? ক্যাসপার হক জানুয়ারিতে বাংলাদেশে আসবে। গত রাতেই তার সাথে আমার রাত 3টার সময় কথা হয়েছে, ইন্টারভিউ করেছি তার হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে। ক্যাসপার বলেছে জানুয়ারিতে আসবে, এবং সে বাংলাদেশের একটা ক্লাবে জয়েন করছে। আলোচনাও বেশ এগিয়ে গেছে দুই পক্ষের। আজকের ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, দর্শকরা খুব ভালো লাগছে, তাদের দর্শকদের আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে, টিম যারা প্লেয়ার আছে তারাও বেশ খুশি। কিন্তু বাংলাদেশ দলের কোন কোন জায়গাটাতে এখনো সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ দল যে টাইম কিলের কথা বলছিলেন, সেই টাইম কিলটা এখনো পুরোপুরি শিখতে পারে, রপ্ত করতে পারে। তারপরে হচ্ছে বল রিকভারি, কিংবা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখছিলাম আমরা ব্যাক পাসগুলা যেটা মিতুল মারমার কাছে দেয়া হচ্ছিল, এবং সেই বলগুলো থেকে মনে হচ্ছিল বাংলাদেশ কখনো ইনভাইটিং ডেঞ্জার, যেটাকে গোল হজম করে ফেলতে পারে, যে গোলগুলো মাঝে মাঝে আমরা বার্সেলোনাকে, আমার প্রিয় ক্লাব বার্সেলোনাকে মাঝে মধ্যে আমি যে গোলগুলো হজম করতে দেখেছি। অনেক ক্লাবই আসলে এই গোলগুলো হজম করে, প্রতিপক্ষের বিশেষ করে ফরওয়ার্ডরা যখন ভালো প্রেস করে। তো সেই জায়গা থেকে এই জায়গাটা শিখতে হবে। বাংলাদেশের পাসিং এ কিছু প্রবলেম আছে, বেশ আছে, এইগুলো রিকভার করতে হবে। পাস অ্যান্ড মুভ, যেটা আসলে ফুটবলারদের খুব বেশি দরকার। জায়ানকে দেখবেন আপনি মাঝে মধ্যে, কিংবা হামজা চৌধুরীকে দেখবেন, যখন একটা বল পাস দেয়
পাস দেওয়ার পরে সে হচ্ছে ওইখানে দাঁড়িয়ে না থেকে পরবর্তী স্টেজ এসে চলে যায়, মানে পরবর্তী জায়গায় এসে চলে যায়, সেখানে পরবর্তীতে গিয়ে তার অবস্থান কি হবে যাকে আমি সেটা বল ঠিক দিয়েছি করে নিতে তার পারেন দেয়া তিনি। বলটা আমি রিসিভ করব, কিংবা সে আরেকজনের কাছে বল দিবে, সেই দ্বিতীয় ব্যক্তি আমার কাছে আবার বল পাস করবে তৃতীয় ব্যক্তির কাছ থেকে। তো এই পাস অ্যান্ড মুভ কিংবা হচ্ছে কারেক্ট পাস কিংবা হচ্ছে দলগতভাবে আক্রমণ, এই জিনিসগুলো বাংলাদেশ, কুইক কাউন্টারগুলো এখনো বাংলাদেশ অত ভালোভাবে রপ্ত করতে এবং পারে। হামজা এবং সমিতির খেলার ধরন এখন কি তারা মোটামুটি বুঝতে পেরেছে? এটা বোঝা আসলে টাফ। সময় হামজা লাগবে আরো। সমিতের খেলার ধরন, বিশেষ করে হামজার ধরন বোঝা আসলেই টাফ। মানে আমাদের সাউথ এশিয়ান ফুটবলে আপনি কল্পনাও করতে পারবেন না একজন অপোনেন্টের ফরওয়ার্ড একদম মানে আমার গোল লাইনের কাছাকাছি আছে বা মোটামুটি ফাইনাল থার্ডের কাছাকাছি চলে আসছে, তখন আমার ডিফেন্স লাইনে থাকা আমার প্লেয়ার গিয়ে তার কাছ থেকে বল উইন করে ফেলবে, এইটা আসলে Unbelievable, বাংলাদেশের আনবিলিভেবল। প্রেক্ষাপটে। এবং হামজা চৌধুরীর কিছু ট্যাকেল দেখেছি আমরা, মানে যে কেউ ওই ট্যাকেলগুলো করতে গেলে ফাউল করে ফেলে, ফাউল করে ফেলবে, কিন্তু হামজার এগুলো ফাউল হয় না। এই টেকনিক ট্যাকটিক্স গুলো বল উইন করে নিচ্ছে। বল একদম মানে পারফেক্টলি যে উইন করার যে ক্যাপাবিলিটি কিংবা হচ্ছে সঠিক সময় পাস অ্যান্ড মুভ, সঠিক সময় আমাকে কি করতে হবে, কাকে বলটা পাস দিলে সঠিকভাবে আমি বলটা পাবো। ধরেন যে আপনার সাদা চোখের দেখায় আপনার কাছে যে আছে তার চেয়ে যদি আপনি হালকা একটু কার্ভ করে আরেকজনের কাছে দেন, বা সে তৃতীয় এমন একজনের কাছে বলটা দিতে পারবে যেটাতে আপনার শিওর চান্স ক্রিয়েট হবে, এইগুলো আসলে আমাদের শিখতে এখনো সময় লাগবে। যেমন সমিত সোমের খেলার ধর আজকের যে তিনি যেভাবে খেলেছেন সেই কথাটা বলছেন, অনেকের হয়তো চোখে পড়েনি কিন্তু ম্যাচে তিনি ভাইটাল রোল প্লে করেছেন। সমিত সোম আজকে ছিল সাইলেন্ট কিলার, আমাদের একদম সাইলেন্ট কিলার, মানে আনসাং হিরোর মতো খেলেছেন। এবং সমিত সোম আজকে কান্না করেছে অনেক ম্যাচ শেষে। সমিত সোমের পরিবারের সাথে আমাদের কথা হচ্ছিল, তো তাদের পরিবারের সদস্যরা জানালো যে সমিত কখনো জীবনে বহু ম্যাচ খেলেছে, কখনো হারার বড় পরে বড় ম্যাচ কাঁদেনি, খেলেছে, অনেক হ্যাঁ। বড় বড় ম্যাচ খেলছে, হারার পরে কখনো কাঁদেনি। আজকে বাংলাদেশের হয়ে তার প্রথম জয়, সে প্রথম জয়ের পরে সমিত সোম কান্না করেছে। অর্থাৎ বাংলাদেশ দলকে এবং বাংলাদেশকে তিনি হৃদয়ে ধারণ করছেন। এবং এই সমিত সোম যখন নেপাল ম্যাচ শেষ হয়, আমি জিজ্ঞেস করেছিলাম সমিত সোম ভাই আমরা কি আসলে কি হবে, ভারত ম্যাচে কি হবে, একদম বলছে জিতবো, হারিয়ে দেবো, ভারতকে হারিয়ে দেবো, সরাসরি মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোনো ইয়া না, চেষ্টা করব বা আমরা চেষ্টা করব, আমরা আয়ত্ত করছি, ভারতের দুর্বল জায়গাগুলো দেখছি, আত্মবিশ্বাস ছিল। আত্মবিশ্বাস, ভারতকে হারিয়ে দিব একদম মানে কনফিডেন্সলি। বিশেষ করে আমরা কিছু হয় না ইয়াং এলাকায় যারা ইয়াং একটু রক্ত গরম যুবক যারা, তাদেরকে একটা কথা বলে হয়ে যাবে, করে একদম ফেলবো। একদম আত্মবিশ্বাসের সাথে সমিত সোম একদম সেম ওই টোনটা, এবং সেটা করেছে। এবং সমিত সোম আরেকদিন আমি প্রেস কনফারেন্সে যেদিন ম্যাচের আগের দিন, ম্যাচের একদিন আগে ম্যাচ ডে -2 তে প্রেস কনফারেন্সে সমিত সোমকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনার তো অভিষেক, যেটা হামজা চৌধুরী যে ম্যাচে অভিষেক হয়েছিল সেই ম্যাচে তো আপনার খেলা হয়নি, তখন আপনার কাগজপত্র ফাইনাল হয়নি, আপনি নিশ্চয়ই ম্যাচটা টেলিভিশনে দেখেছিলেন, ইন্ডিয়ার ম্যাচটা শিলংয়ের। বলে হ্যাঁ দেখেছি। তো আপনার কাছে কি মনে হয়েছে ভারতের কোথায় উইক পয়েন্টগুলো আপনার চোখে পড়েছে? সে ডিটেক্ট করলো, দেখো যে নেপালের চেয়ে ভারতের ডিফেন্স ভাঙা সহজ, ওদের মিডফিল্ডার ডিফেন্সের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওটা সে ভালো করে মার্ক করে নিছে, ওই স্পেসটা সে হচ্ছে মার্ক করে নিছে, এবং সেই স্পেস কিন্তু আজকে কাজে লেগেছে বারবার করে।